This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে আত্রেই। আর আত্রেই, শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি। উৎসবের মরশুমে সন্ত্রাসের কোনো ছক কি, তার কারণ মুম্বাইয়ে মানব বোমা আছে কিনা তা নিয়ে এইবার তল্লাশি শুরু করা হয়েছে। বাণিজ্য নগরীতে বড়সড় জঙ্গি হামলার ছক, হাই অ্যালার্ট জারি করে দিয়েছে মুম্বাই পুলিশ। গোয়েন্দা সূত্রের যা দাবি, প্রায় 400 কেজি আরডিএক্স নিয়ে মুম্বাই ঢুকেছে 14 জন জঙ্গি। 26/11 কায়দায় বড় সড়ো হামলার ছক, নাশকতার জন্য ইতিমধ্যে বেশ কিছু গাড়িতে সে আরডিএক্সও রাখা হয়েছে, এমনই গোয়েন্দা সূত্রের খবর। একটা বড় মাপের খবর, কারণ পুরোটাই উৎসবের মরশুম। আর সেই উৎসবের মরশুমেই কি বড় কোনো নাশকতার ছক, 14 জন জঙ্গি ঢুকেছেন, যেখানে প্রায় 400 কেজি আরডিএক্স আছে গাড়িতে, সেগুলো রাখাও হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সায়ন্ত, অত্যন্ত বড় মানের, বড় পরিমাপের আরডিএক্স ঢোকানো হয়েছে, 14 জন জঙ্গি। একের পর এক এই তথ্য, আতঙ্ক তো ধরাবেই মানুষের মনে। কি আসছে আর সামনে? একদমই, দেখো, মুম্বাই তাজ এবং মুম্বাইতে ট্রেন বিস্ফোরণের ঘটনা কেউ এখনো বলেনি, তার মধ্যেই কিন্তু এই খবর এসে পৌঁছেছে মুম্বাইয়ের অ্যান্টি টেররিজম স্কোয়াড এবং ক্রাইম ব্রাঞ্চের কাছে। যেটা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে যে খবর তাদের কাছে এসেছে, প্রায় 34টি গাড়িতে 400 কেজি আরডিএক্স মুম্বাইয়ের অর্থাৎ বাণিজ্য নগরীতে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং 14 জন জঙ্গি বাণিজ্য নগরীতে ঢুকেছে। অর্থাৎ কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে বড় সড়ো নাশকতার ছক কষা হয়েছে বা জঙ্গিদের তরফে। আর সেই কারণে বাণিজ্য নগরীতে কিন্তু ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, বিভিন্ন জায়গায় চলেছে তল্লাশি। তুমি জানো, গণেশ উৎসব চলছে, আজকে 10তম দিন এবং অনন্ত চতুর্থীর দিনে লাখ লাখ মানুষের ভিড় হয় মুম্বাইয়ের বাণিজ্য নগরীর রাস্তায়। সেই কারণে কিন্তু আরও বেশি করে সতর্কতা জারি করা হয়েছে, চারপাশে চলছে তল্লাশি। ইতিমধ্যে অ্যান্টি টেররিজম স্কোয়াড যে অংশগুলো মূলত কুখ্যাত এবং যে অংশগুলো থেকে টেররিস্টরা ঢুকতে পারে সেই সব এলাকায় তল্লাশি শুরু করেছে। 400 কেজি আরডিএক্স গোটা শহরকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করছেন সামরিক বিশারদরা। এই অবস্থায় দাঁড়িয়ে কোথা থেকে ঢুকলো, যদি ঢুকে থাকে কোথা থেকে ঢুকলো, সেটাই মূলত চিন্তা বাড়াচ্ছে। কারণ মুম্বাই তাজ এবং মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণের সময় কিন্তু একইভাবে প্রথমে বার্তা এসেছিল যে কোনো একটা নাশকতা হতে পারে, কিন্তু তার কয়েকদিন পরে কিন্তু বড়সড় নাশকতা হয়েছিল। এক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু চিন্তিত মুম্বাই পুলিশের আধিকারিকরা। সে কারণে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে, বিভিন্ন জনকে যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন অংশ ঘিরে ফেলা হয়েছে। অ্যান্টি টেররিজম স্কোয়াডের বাহিনী অর্থাৎ জওয়ানরা কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছে। সব মিলিয়ে কিন্তু বাণিজ্য নগরীতে এখন রীতিমতো শান্ত আমাদের সঙ্গে থাকো, শান্ত আমাদের সঙ্গে থাকো, আমাদের এদিকেই নজর থাকবে। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, উৎসবের মরশুম, গণেশ পূজার মরশুম চলছে, তারপর দুর্গাপূজা, নবরাত্রি, দিওয়ালি, পরপর এই বড় বড় উৎসব আছে। আমরা জানি ভার্সোভা থেকে শুরু করে জুহু, সমস্ত জায়গায় একেবারে উৎসবের মরশুম থাকে, সমস্ত সেলিব্রিটিরা সেখানে থাকেন, বহু মানুষের সমাগম হয়। এই সময়টাকে টার্গেট করে মুম্বাই বাণিজ্য নগরীতে 400 কেজি আরডিএক্স, কত বড় এটা একটা ষড়যন্ত্রের একটা ছক আপনি দেখতে পাচ্ছেন? সম্প্রতি নাশকতার ছক যে পাকিস্তান থেকে করবে এটা কারোর অজানা নয়। নিশ্চিতভাবে যে মেসেজ রিসিভ হয়েছে একজন পুলিশের মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে, সেটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত, তাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে এটাও আমি বলছি যে খবরগুলো এসেছে, প্রায় 13-14 জন টেররিস্ট একটা নতুন অর্গানাইজেশনের নাম উঠে আসছে, জঙ্গি অর্গানাইজেশনে। তার সঙ্গে এই 400 কিলো আরডিএক্স, এই 400 কিলো 300 কিলো আরডিএক্স এর আমরা আগেও জানি যখন মুম্বাই ব্লাস্ট হয়েছিল এবং দাউদকে পালিয়ে যেতে হয় ভারত থেকে, সে আজকেও তাকে খোঁজা যায়নি বলে আমরা জানি। তবু আমি এখনো বলছি যে 400 কিলো আরডিএক্স অথবা 13-14 জন জঙ্গি যদি মুম্বাইয়ের মতন আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটালে ঢুকে পড়ে, এটা আমার মনে হয় খবরটা যেটা এসছে এটা বেশি ভয় দেখানোর খবর। কারণ এত বড় যদি ঘটনা হয়ে থাকে, অলরেডি ঢুকে গেছে, তাহলে নিশ্চিতভাবে কোনো না কোনো এজেন্সি, ডিফারেন্ট এজেন্সি
একদম প্রত্যেক দিন তাদের খোঁজ খবর রাখে, সে কমিউনিকেশন নেটওয়ার্ক হোক, হিউম্যান ইন্টেলিজেন্স হোক, এনটিআর আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে। কর্নেল চৌধুরী, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, এই যে বাণিজ্য নগরী, অর্থাৎ বাণিজ্য নগরীতে এই সময়ে যে পরিমাণে আমরা জানি মনিটারি ট্রানজাকশন হয় এই উৎসবের মরশুমে, বহু মানুষের কর্মসংস্থান হয় এই সময়টা, সেই সময়ে এই ধরনের একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া, এটাও কি এক ধরনের নাশকতার অভিসন্ধি বলেই আপনি মনে করেন? দেখুন, প্রত্যেক জঙ্গির একটাই অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র মানুষ মারার নয়। প্রত্যেক জঙ্গি সংগঠনের অথবা পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়। এই ভয়টা ওরা বিক্রি করে, যে এই সময় যেখানে আনন্দ উৎসব মানুষ বেরিয়ে থাকবে, সেখানে যদি ভয় থাকে মানুষ বেরোবে না, ক্রয়ে বা যে বিক্রি বাণিজ্য তাতে হিট করবে। এবং আমরা প্রত্যেকে জানি মুম্বাই হচ্ছে স্টক ক্যাপিটাল, স্টক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে যদি আঘাত করতে পারে কিছুভাবেই, তাহলে নিশ্চিতভাবে পুরো ভারতের অর্থনীতি কোথাও না কোথাও চেপে যাবে। আমার মনে হয় এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিশ্চিতভাবে যখন মেসেজ এসছে, যতগুলো এজেন্সি আছে খুব ক্লোজলি মনিটর করছে, আমাদেরও সজাগ থাকা উচিত। তবে এইটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত ওপিনিয়ন, এটা ভয় দেখাচ্ছে, এটা বেশিটা ভয় সত্যি এর মধ্যে খুব কম। অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সবচেয়ে বড় খবর, খুব চিন্তার খবর, উদ্বেগের খবর। একেবারে 26/11-র মতোই হামলার ছক কষা হয়েছে টার্গেট মুম্বাই। আমাদের অর্থনীতির রাজধানী বলা হয় এই মুম্বাইকে, সেখানেই টার্গেট করা হচ্ছে। প্রায় 400 কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইয়ে ঢুকেছে 14 জন জঙ্গি। এমনকি যে তথ্য সামনে আসছে, বেশ কিছু গাড়িতে এই আরডিএক্স তারা ফিক্সও করে রেখেছে, অর্থাৎ যখন তখন বিস্ফোরণ ঘটানো হতে পারে। এই ধরনের অবস্থা পরিস্থিতি তৈরি করে রেখেছে নাশকতার জন্য, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানবো আর কি তথ্য উঠে আসে সিজার, কারণ এটা খুব চিন্তার। এর আগে মুম্বাই রক্তাক্ত হয়েছে 26/11, মুম্বাই একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে গ্যাংস্টারের তথ্য সামনে এসেছে, নানান কিছু আমরা শুনেছি অতীতেও। আর সেই জায়গায় দাঁড়িয়ে 400 কেজি আরডিএক্স নিয়ে 14 জন জঙ্গি ঢুকে পড়েছে। নাশকতার ছক কি জানা যাচ্ছে? কোন রকম কোন সংগঠনের নাম সামনে আসছে? দেখো, লস্করে জিহাদ বলে একটি সংগঠনের নাম উঠে এসছে এবং সেই সংগঠনের নাম করে মুম্বাই পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের যে হেল্পলাইন নাম্বার, সেরকম জায়গায় একটি হোয়াটসঅ্যাপ এসছে এবং সেখান থেকেই কিন্তু এই সতর্কতার সূত্রপাত বলা যেতে পারে, যেখানে বলা হয়েছে যে 400 কেজি আরডিএক্স নিয়ে 34 জন হিউম্যান বম্বার তারা মুম্বাই শহরে পৌঁছেছে এবং 13 থেকে 14 জন পাক ট্রেন্ড টেররিস্ট তারা ঢুকেছে, অর্থাৎ 26/11-র মতো একটা হামলার ছক। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর বক্তব্য সূত্র ধরেই বলছি যে এই ধরনের তথ্য সবসময় যে সঠিক হয় তা নয়, অনেক সময় আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের তথ্য খুব পরিকল্পিতভাবে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয় এবং তার পেছনেও কিন্তু এই ধরনের পাকিস্তান বা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের একটা হাত থাকে। কিন্তু তার সঙ্গে এটাও খুব সত্যি, 26/11-র যে হামলা হয়েছিল তার আগেও কিন্তু এই ধরনের বিভিন্ন সতর্কবার্তা ছিল, কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল সেই সময় অনেক ক্ষেত্রেই কিন্তু সেই ধরনের সতর্কবার্তাগুলোকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যার ফলাফল আমরা দেখেছিলাম 26/11-র ওই তাণ্ডব, ওই নাশকতার মধ্যে দিয়ে। কারণ সেই সময়ও একটু যোগ করে তোমার কাছে জানতে চাইবো কয়েকটি তথ্য, যেহেতু আমরা কিছুদিন আগেই দেখলাম যে বিহারে নেপাল থেকে ঢুকেছে জঙ্গিরা, তাদের ছবি প্রকাশ করে তৎপরতা বা সমস্ত রকম এজেন্সিকে অ্যালার্ট করা হয়েছিল। এই সমস্ত যদি তথ্যগুলো আমরা এক জায়গায় করি, আরএসএস এর সদর দপ্তর টার্গেটে আছে, এই তথ্যগুলো যদি আমরা একযোগে রাখি তাহলে পরে এগুলো কি অ্যালার্মিং নয়? কারণ এগুলো এত হালকাভাবে কি নেওয়া সম্ভব? তদন্তকারীদের তৎপরতার ক্ষেত্রে কিরকম ভাবে থাকে, কিভাবে কাজ করেন তারা? দেখো, ইন্টেলিজেন্স একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সর্বক্ষণই তারা কিন্তু প্রত্যেকটা যা যা তথ্য তারা পান সেগুলোকে তারা সেইটাকে অনুসরণ করে শেষ অবধি পৌঁছানোর চেষ্টা করেন এবং এর আগেও যে তথ্যগুলো এসছে সেগুলোকে সবসময় কিন্তু সেগুলোকে অ্যানালিসিস করা হচ্ছে এবং তার মধ্যে খুব জোরালোভাবে উঠে এসছে, যেটা আমরাই খবর করেছিলাম এর আগে, যে কিভাবে জৈশে মোহাম্মদ এবং লস্করে তৈবা তারা আবার নতুন করে মার্কাজ তৈরি করছে, তারা আবার নতুন করে ফান্ডিং পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, ভারতের বাইরে থেকেও, পাকিস্তানের বাইরে থেকেও তারা ফান্ডিং পাচ্ছে এবং ছোট ছোট মার্কাজ তৈরি করে আবার ট্রেনিং শুরু করছে। অর্থাৎ উদ্দেশ্যটা খুব স্পষ্ট যে তারা আবার নতুন করে
কোনো আক্রমণের ছক তৈরি করছে। এবং তারপর যে তুমি তথ্যগুলো বললে, অবশ্যই তার মধ্যে কিছুটা অতিরঞ্জিত থাকে, কিছুটা খুব ইচ্ছাকৃতভাবে তদন্তকারী সংস্থা বা ইন্টেল যে সংস্থাগুলো আছে তাদেরকে ভুল পথে পরিচালিত করবার জন্য করা হয়। অর্থাৎ ছড়িয়ে দেওয়া হলো নেপাল দিয়ে কোনো সন্ত্রাসবাদী ঢুকেছে, আসলে হয়তো ঢুকছে সে অন্য কোনো জায়গা দিয়ে। অর্থাৎ এই জিনিসটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রাক্তন বিভিন্ন গোয়েন্দাকর্তা বা বর্তমানেও যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে শুনেছি, তারা কিন্তু খুব স্পষ্টভাবেই বলছেন তারা সব থেকে ছোট যে ইনফরমেশন, যেটাকে আপাতভাবে হয়তো কেউ গুরুত্ব দিচ্ছে না, সেটাকেও তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। এবং 26/11 পর থেকে এটা কিন্তু ভারতীয় ইন্টেল এজেন্সিগুলোর কাছে কিন্তু সেটা আরো বড় একটা শিক্ষা, যে কোনো তথ্যকেই কিন্তু তারা ফেলতে পারেন না, তারা রুল আউট করতে পারেন না। একটু আগেই তুমি যেটা বলছিলে যে অন্য জায়গায় ইন্টেলিজেন্স বা গোটা দেশের সুরক্ষার নজরকে ঘুরিয়ে দিয়ে নিজেদের জন্য সেফ প্যাসেজ করা, এর আগেও বিভিন্ন সময় আমরা এই বিষয়টা দেখেছি। কিন্তু এই যে 34টি গাড়িতে সেই 400 কেজি RDX রাখা আছে বলে যে গোয়েন্দা সূত্র মারফত যে তথ্য বেরিয়ে আসছে, এটা কি অ্যালার্মিং নয় সিজার? অবশ্যই আমি তোমাকে আবারও বলছি যে এই যে তথ্য, এই তথ্য সামগ্রিকভাবে যেটা উঠে এসছে একটা আননোন সেন্ডারের মেসেজ থেকে, এবং সেই মেসেজ কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই ইন্টেল এজেন্সিগুলো, মুম্বাই পুলিশ, সারা ভারতেরই যারা ইন্টেল এজেন্সি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এবং সেই অনুসারে গোটা মুম্বাই শহরে সিকিউরিটি বিপ আপ করা হয়েছে। মুম্বাই পুলিশ তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক ধরে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছেন, তারা এই যে তথ্যের সত্যতা কতটা সেটাও দেখছেন। এবং সার্বিকভাবে যে সতর্কতা, সেই সতর্কতা মূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং সেটা অবশ্যই অত্যন্ত একটা আতঙ্ক বা আশঙ্কার জায়গা এই তথ্য যদি সঠিক হয়। এই তথ্য যদি সঠিক না হয় তাহলেও আশঙ্কার জায়গা যে কেউ খুব পরিকল্পিতভাবে এই ধরনের একটা তথ্য ছড়িয়ে দিচ্ছে, যেই তথ্য কোথাও পুলিশকে ব্যস্ত রাখছে একটা নির্দিষ্ট একটা ফোকাস করে নির্দিষ্ট কাজে, এবং সেখান থেকে আরেকটার জায়গা দিয়ে। অর্থাৎ সিজার সেক্ষেত্রে ভয়কে হাতিয়ার করেই এক প্রকার নাশকতা চালানো হচ্ছে, এইরকমই একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, TV9 বাংলায় যে বিগ ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছে, মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট। ইতিমধ্যে যে খবর এসে পৌঁছাচ্ছে 400 কেজি RDX মুম্বাই ঢোকার প্রবেশ করানো হয়েছে। উৎসবের মরশুম আপনারা জানেন, সেই গোটা উৎসবের মরশুম জুড়ে এই মুম্বাই অর্থাৎ বাণিজ্য নগরীতে হাই অ্যালার্ট জারি। এবং ঠিক যেরকম আপনাদের সামনে আমরা তথ্য পরিসংখ্যান তুলে ধরছিলাম, আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ শেয়ার বাজার থেকে শুরু করে স্টক মার্কেট, এবং যাকে বাণিজ্য নগরী বলা হয় অর্থাৎ এই মুম্বাইকে, তাকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে। আর এই তথ্য যদি ঠিক নাও হয়ে থাকে তাহলেও একটা আশঙ্কার জায়গা থেকে থাকছে যে যারা এই ধরনের অভিসন্ধি করছে, যে ভয় ছড়িয়ে একটা নাশকতা চালানোর চেষ্টা করছে ঠিক এই উৎসবের মরশুমে। আর এর মধ্যে আবার পানি ট্যাঙ্কিতে শিলিগুড়িতে সেখানে এক ভিনদেশি মহিলাকে, ইন্দোনেশিয়ার এক মহিলাকে পাকড়াও করেছে নিরাপত্তা রক্ষীরা। তার কাছে আবার আধার কার্ডও আছে। পানি ট্যাঙ্কিতে গ্রেফতার করা হয়েছে এই মহিলাকে। আর এই মহিলার গতিবিধিতেই একটা রহস্য আছে। দীর্ঘদিন তিনি নাকি আবার মুম্বাইয়েও ছিলেন। আমরা বিস্তারিতভাবে জানবো কিভাবে তিনি এলেন এখানে পানি ট্যাঙ্কিতে, বা কি বৃত্তান্ত এখনো পর্যন্ত রয়েছে নিরাপত্তা রক্ষীদের হাতে। আমাদের সঙ্গে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। প্রসেনজিৎ, কি তথ্য পাওয়া যাচ্ছে? এই মহিলাকে কিভাবে প্রথমে সন্দেহ হলো এবং পাকড়াও করা হলো, আর কি বৃত্তান্ত এখনো পর্যন্ত? তিনি মুম্বাইয়ে কিভাবে ছিলেন আর এখানে কিভাবে এলেন? গতকাল বিকেল নাগাদ পানি ট্যাঙ্কি থেকে নেপালের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এই মহিলা। সন্দেহের বশেই তাকে এসএসবি ইন্টারসেপ্ট করে এবং তিনি প্রথমে জানান তিনি ভারতীয় নাগরিক, এবং তার সপক্ষে যে পরিচয়পত্র তিনি দেন সেটি একটি ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড, এবং তাতে দেখা যায় তার একটি নির্দিষ্ট নাম রয়েছে। কিন্তু তার ব্যাগ তল্লাশি করতেই কিন্তু আরও একজোড়া কাগজপত্র বেরিয়ে আসে। তাতে দেখা যায় তিনি ইন্দোনেশিয়ার নাগরিক, এবং সেখানকার নানা নথিপত্র দেখে দেখা যায় যে সেখানকার তিনি স্থায়ী বাসিন্দা, ইন্দোনেশিয়ার নাগরিক। তাহলে প্রশ্ন ওঠে মুম্বাইয়ের ওই আধার কার্ড কোথা থেকে তিনি পেলেন? তখন কিন্তু জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে যে মুম্বাইতে টাকার বিনিময়ে তিনি আধার কার্ড এবং প্যান কার্ড জোগাড় করেছিলেন, এবং এর আগেও একাধিকবার তিনি এই এলাকা দিয়ে নেপালে গিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সন্দেহের পর এসএসবি কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই খড়িবাড়ি থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। আজকে আদালতে পেশ করা হয়েছে। কিছুক্ষণ পর তাকে পুলিশ নিজেদের হেফাজতে আরেকবার নেওয়ার জন্য আবেদন জানাবে, এবং খতিয়ে দেখা হচ্ছে তিনি মুম্বাইতে কেন এসেছিলেন, তিনি বিদেশি নাগরিক হয়েও কেন আধার কার্ড প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি
তার কাছে আসলো, কেন তিনি অসৎ উপায়ে টাকার বিনিময়ে এই আধার কার্ড প্যান কার্ড সংগ্রহ করলেন এবং ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে বিভিন্ন জায়গায় পরিচয়পত্র দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন, এই সমস্তটাই কিন্তু রহস্যময় এবং সমস্তটা দেখেই পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। ইন্দোনেশিয়ার এক মহিলাকে পাকড়াও করেছেন তদন্তকারীরা, নিরাপত্তারক্ষীরা তাকে তার গতিবিধি দেখে সন্দেহ হয়, তারপরেই যখন আর একটু তল্লাশি চালানো হয় তার কাছ থেকে পাওয়া যায় ভারতের আধার কার্ড, এটিএম, এমনকি প্যান। আর এই সমস্তটাই জাল বলে জানা যাচ্ছে। মুম্বাইতে তিনি এতদিন ছিলেন, মুম্বাইতে এক এজেন্টের কাছ থেকে এই নথি তিনি বানিয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত। তাছাড়া তিনি কেন পানি ট্যাঙ্কিতে এসেছিলেন বলা হচ্ছে তার নেপাল যাওয়ার কথা ছিল, মুম্বাই থেকে এই রুটেই তিনি নেপাল যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ভারতের যে ভিসা, ভারতে থাকার যে ছাড়পত্র সেটা শেষ হয়ে গিয়েছিল জুলাই মাসেই। আধার কার্ড যে হাজারে হাজারে নকল হয়েছে এটা আমরা সবাই জানি। একটা জিনিস মনে করতে হবে যে এর কাছে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস আছে কিনা, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে উনি কিভাবে আধারটাকে ইয়ে করলেন, আমাদের যেটা একান্তভাবেই সললি ইন্ডিয়ান আইডেন্টিটি। সুতরাং সেই জায়গাটায় ভালোভাবে যদি করা যায় ইন্টারোগেশন হয়তো দেখা যাবে, একটা সন্ধান পাওয়া যাবে। ফের ভিনদেশীর হাতে আধার, এই আধার নিয়ে যখন এসআইআর মামলা হয় সেখানে এই আধারের গুরুত্ব কি, ভারতের নাগরিকত্বের সঙ্গে আধারকে কোনোভাবে জোড়া যায় কিনা এই নিয়ে অনেক সওয়াল জবাব হয়েছে। এবার ভারতের আধার কার্ড পাওয়া গেল ইন্দোনেশিয়ার এক মহিলার কাছে। नेपाल बॉर्डर के पास एक संशयित महिला को गिरफ्तार किया गया है। एसएसबी 41 ये बटालियन ने इस महिला को, संशयित महिला को गिरफ्तार किया हुआ है। ये महिला इस वर्ली में स्थित जो मिल कंपाउंड है उसके 11वें मंजिल पे रहती थी और उसके पास आधार कार्ड भी मिला है। उसके पास पैन कार्ड भी मिला था। वो पैन कार्ड पुणे का पता उसके पास वो एड्रेस पे था, और जो आधार कार्ड मिला है वो आधार कार्ड इस वर्ली के श्रीराम गिरनी कामगार सहकार गृह निर्माण संस्था इसके 11वें मंजिल का आधार कार्ड उसके पास मिला है। आगे की पूछताछ जो है वो संबंधित यंत्रणा उसके पास से कर रही है, लेकिन ये महिला मुंबई और पुणे इसके बगल और शहरों में रहती थी, ऐसा भी उसका उधर के यंत्रणा का मानना है। और वो महिला इंडोनेशिया के ही ये सब पूछताछ के बारे में बात चला है, लेकिन आधार कार्ड और पैन कार्ड का मुंबई और पुणे से मिला है। इसके लिए उसको कल शाम को गिरफ्तार किया हुआ है। अगली पूछताछ के लिए गिरफ्तारी उसकी की है, लेकिन রহরাতে সেখানে অস্ত্র উদ্ধার কাণ্ডেও কলকাতা যোগ পাওয়া যাচ্ছে। কলকাতার বৈধ অস্ত্রের দোকানে 3 মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে। ধৃত 3 ভাই সুবীর দা, অধীর দা, সুব্রত দা। এই ধৃত 3 জনই এসি দা নামে অস্ত্রের দোকানের মালিক। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই যে এনসি দা নামে অস্ত্রের দোকানের 3 মালিককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এই রহরা থেকে অস্ত্র উদ্ধার কাণ্ডে, এদেরই কি নাম জড়িয়েছিল ধর্মতলায় অস্ত্র উদ্ধারেও? একদমই তাই। দেখো, ইতিপূর্বে জীবনতলার একটি অস্ত্র উদ্ধার মামলাতে বা একটি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে যখন প্রথম গ্রেপ্তার করেছিল এসটিএফ এর গোয়েন্দারা, সেই সময়ও কিন্তু যখন বিবেদীবাগের একটি লাইসেন্সপ্রাপ্ত আর্মস শপ বা অস্ত্রের দোকানের নাম উঠে এসেছিল, সেটাও কিন্তু এই এনসি অ্যান্ড দা, অর্থাৎ এই একই দোকান। এবং সেই সময় এই যে দোকান, লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র বিপণী রয়েছে, এই দোকানের 3 জন কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। তারা বেআইনিভাবে দোকান থেকে কার্তুজ বাইরের যারা বেআইনি অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতেন, এবং সেই তদন্তে 3 জন কর্মী গ্রেপ্তার হয়। সেই সময় মালিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আর এবার সেই অস্ত্র বিপণীর একেবারে 3 জন মালিক যারা রয়েছেন, তুমি যে নামগুলো বললে, সুবীর দা, অধীর দা এবং সুব্রত দা, এই 3 জনকে গ্রেপ্তার করেছে। খড়দার রহরাতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসখানেক আগেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় 1000 রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এবং সেই মামলাতেই কিন্তু তদন্ত নেমে এবার এসটিএফ এর গোয়েন্দারা এই 3 জন দোকানের মালিককে গ্রেপ্তার করলো। এবং সেক্ষেত্রে যেটা তাৎপর্যপূর্ণ, এই যে লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র বিপণী রয়েছে, এখানে কার্তুজ বা আগ্নেয়াস্ত্র যাই থাকুক না কেন, সবটাই কিন্তু রেজিস্টার মেনটেন করা হয়। অর্থাৎ যাবতীয় স্টক রেজিস্টারে পুঙ্খানুপুঙ্খ উল্লেখ করতে হয়, কত বিক্রি হচ্ছে, কত দোকানে পারচেস করে আনা হচ্ছে।
কিন্তু যখন এসটিএফের গোয়েন্দারা তল্লাশি চালান তারা যেটা দাবি করছেন যে 41টি একনলা এবং দুনলা বন্দুক বাজেয়াপ্ত হয়েছে, যেগুলোর কোনো উল্লেখ নেই, অর্থাৎ যে রেজিস্টার মেনটেন করা হয় দোকানের সেই রেজিস্টারে এই যে বন্দুকগুলো বা আগ্নেয়াস্ত্র এগুলোর কোনো রকম কোনো তথ্য নেই। কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলোকে বাইরের বাজারে বা বেআইনিভাবে চড়া দামে বিক্রির জন্যই কিন্তু আড়াল করে রাখা হয়েছিল, অর্থাৎ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী যেখানে সমস্ত কিছু নথিবদ্ধ থাকার কথা কিন্তু সেগুলো নেই। আর ঠিক এই একইভাবে কিন্তু এই দোকানের কর্মীদের মাধ্যমে আমরা ইতিপূর্বে দেখেছিলাম বাজারে বিভিন্ন বেআইনি অস্ত্র কারবারিদের কাছে কার্তুজ পৌঁছে যাচ্ছে। এমনকি এই যে রহড়াতে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছিল তার কাছেও কিন্তু যে কার্তুজ পৌঁছেছিল সেগুলোও এই দোকানের মাধ্যম দিয়েই কারুর মাধ্যম দিয়েই পৌঁছেছিল। অর্থাৎ এই যে দোকানের 3 জন মালিক তাদেরকে আজকে গ্রেপ্তার করার পর আদালতে পেশ করা হবে, এসটিএফ এর তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। একেবারে আর এদিকে আমাদের নজর থাকছে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। শুনে আমি একদম তাজ্জব বনে গেছি যে এরকম ঘটনা হতে পারে কিভাবে। কারণ বৈধ অস্ত্রের দোকানে বৈধ আর্মস অ্যান্ড অ্যামুনিশন থাকার কথা, ওতে স্টক রেজিস্টার থাকার কথা। স্টক রেজিস্টারের মধ্যে কটা রাইফেল, কটা ডাবল ব্যারেল গান, কটা রিভলভার, কটা অ্যামুনিশন, এগুলো প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে থাকবে এবং রেজিস্টারটা প্রতি মাসে একজন পুলিশ অফিসার, যে মানে এয়ারমার্ক পুলিশ অফিসার ডিস্ট্রিক্টের এবং কলকাতায় হচ্ছে আর্মস অ্যাক্ট ডিপার্টমেন্ট, তারা এসে ওখানে চেক করবে। সুতরাং এটা না হওয়ার ফলে ওরা এইসব অবৈধ অস্ত্রশস্ত্র, অবৈধ অ্যামুনিশন, অবৈধ গুলি, এগুলো কি, এগুলো কারণটা হচ্ছে এগুলো অবৈধ পারপাসেই ব্যবহার হবে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। আবার কেষ্ট আর কাজল অনুগামীদের মধ্যে সংঘর্ষ। শুধু সংঘর্ষ এমন জায়গায় পৌঁছেছে যে কয়েকজন আহত হয়। সিউড়িতে বাঁশ আর লাঠি নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা ভাঙচুর, একাধিক বাড়ি। ঘটনাস্থলে পুলিশ যায়, আটক করে বেশ কয়েকজনকে। হিমাদ্রি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। হিমাদ্রি, কেষ্ট আর কাজল অনুগামীদের মধ্যে এই সংঘাত কেন? একেবারেই পুরনো একটি বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এখানে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল সুপ্রিমো যখন বারবার বলছেন যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব বা তার অনুগামীদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটাকে মিটিয়ে ফেলতে হবে, সামনেই বিধানসভা নির্বাচন, কিন্তু সেটা কোথাও সেটাকে মানা হচ্ছে না। বারবার আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব। আজ হারাইপুর গ্রামেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, এক পক্ষ দাবি করছে তাদের বাড়িতে হামলা করা হয়েছে, অপর পক্ষ দাবি করছে তাদের বাড়িতেও হামলা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সেখানে কিছু বলা হয়েছে তো একেবারেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুই যে নেতা রয়েছেন, জেলার সর্বস্তরের নেতা রয়েছে, তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, কি বলবেন? কেষ্ট আর কাজলের অনুগামীদের মধ্যে সংঘাত, বাঁশ লাঠি নিয়ে মারপিট হয়েছে, কয়েকজন জখম হয়েছেন, কয়েকজনকে পুলিশ আটকও করেছে। দেখুন, লড়াই আসলে বাঁদরের পিঠে ভাগের। এই পিঠে ভাগাভাগির লড়াইতে এই ন্যাড়ারা কোনো খুঁটি ধরে, তার ফলে আপনারা শুধু শুধু কাউকে মহিমান্বিত করার জন্য আপনারা যদি বলতে থাকেন অমুকের অনুগামীদের সঙ্গে তমুকের অনুগামীদের লড়াই, আসলে তা না। নিচে মাৎসর ন্যায় চলছে এবং তৃণমূলের সমস্ত স্তরের নেতা কর্মী যারা আছে তারা এই বাঁদরের পিঠে ভাগাভাগির লড়াইতে মত্ত হয়ে আছে, যাকে আক্ষরিক অর্থেই মুসল পর্ব বলে। আসলে কোনো নেতার অনুগামীদের লড়াই না, রাজ্য থেকে চলে যাওয়ার শেষ সময়ের লড়াই চলছে। এবং নিশ্চিত থাকুন ফিরোজ, ওই জালাল আমার নানা হয়, ওই যত করা করাইছে এরকম এসে দরজায় তালা খুলে যত যা ছিল সব ভেঙে দিয়েছে। আমরা বাড়িতে এসেছিলাম, আমাদের গাড়িটাকে ভেঙে রেখে দিয়েছে, চুরি করে দিয়েছে। আমার ভাই ওই নুরুলে দল করে, ওই দু দলই বেটে, একটাই দল, দু দল হয়েছে ওরা। বকুলে আসির, 1 নম্বর জালাল, 2 নম্বর ফিরোজ, ঘর দুয়ার ভেঙে ওই থলের ভেতরে ব্যাগের ভেতরে পুরো 1000 টাকা ছিল। আমার ছেলে কাল দেখতে আমাকে রেখে দিয়েছিল,
নিয়ে ওরা ওই তালা লাগাইছিল লেথিনে ভেঙে সব ভাঙচুর করতে লাগলো ওই বলছে না ওরা ফিরোজ জালাল আর কেন গ্রামে মারামারি হয়েছে হইচই হয়েছে ওয়াই করে আমাদের বাড়িকে চলে আসছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নয়, এটা কেন্দুয়া অঞ্চলে তৃণমূলের কোনো কর্মী নুরুল ইসলামের সঙ্গে নেই। এখন সিপিএম যেগুলো মকিমের আন্ডারে যে সিপিএমের গোষ্ঠীটা ছিল সেই গোষ্ঠীটা সক্রিয় করে এখন যাতে তৃণমূলের লোকদের হ্রাস করে, তৃণমূলের লোকদের বাড়িতে লুটপাট হয়, ভাঙচুর হয়, তৃণমূলের কর্মীদিকে হ্রাস করা হয়, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, দুর্ঘটনাস্থলে ফরেনসিক টিম পরীক্ষা করা হচ্ছে। যে ঘাতক গাড়ি সেই গাড়িটিকেও পরীক্ষা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল অর্থাৎ যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে পৌঁছেছে ফরেনসিক টিম। বাসন্তী হাইওয়েতে ঠিক যেখানে বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পুলিশ গাড়িটি দুর্ঘটনা ঘটায় সেই জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে ফরেনসিক বিশেষজ্ঞরা এসে পৌঁছেছে। গাড়িটির কোথায় কি সমস্যা রয়েছে, কি কারণে দুর্ঘটনা ঘটলো, তার কারণ ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ডিসি ইস্টের কাছে যে এই ঘটনা কিভাবে ঘটলো, চালকের ত্রুটি নাকি গাড়ির কোনো সমস্যা ছিল, এবং গাড়ির যদি সমস্যা থেকে থাকে তাহলে কি সমস্যা ছিল, সবটাই একবারে বিস্তারিতভাবে জানতে চাওয়া হচ্ছে। এই যে দূরে বাম্পারটি দেখা যাচ্ছে, বাম্পারটি ক্রস করার পরেই দেখা যায় যে ভেঙে যায়, এবং যে জায়গাটা ভেঙেছে কতটা রাস্তা একেবারে কতটা জায়গা এখান থেকে ঘষতে নিয়ে গেছে গাড়িটি সেটাও তারা মেপে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ফলে তদন্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এটা ফরেনসিক পরীক্ষা, এবং সেই ফরেনসিক ফিজিক্সের টিম এসে তারা ঘটনাস্থল থেকে খতিয়ে দেখছেন যে অ্যাক্সেল ভাঙার পর কতটা ছিটকে গিয়েছে গাড়িটি, এবং এর পরবর্তীতে গাড়ির যান্ত্রিক পরীক্ষাও করা হবে যে গাড়ির কোথায় কী সমস্যা ছিল। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আর এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে চো স্লোগান, ঘটকপুকুরে ধর্মীয় অনুষ্ঠান মঞ্চ থেকে চো স্লোগান নেপথ্যে আইএসএফ, এমনই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। ধর্মীয় অনুষ্ঠানের নামে দলীয় কর্মসূচি করছে আইএসএফ, দাবি শাসক দলে। দেখুন কি ঘটেছে ঠিক তখন। নওশাদ সিদ্দিকীকে এইটুকু বলবো, আব্বাসকে এই কথা বলবো, খেলা তুমি শুরু করলে শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়ব না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো আমরা সেই আগুনে ঘিতাহুতি দেব না, সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব, এটাই হচ্ছে বলে দিলাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী 7 তারিখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকী ভাইজান প্রত্যেক বছরে এখানে নবী দিবসের জলসা করেন, এবং ইতিপূর্বে অনেকবার শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, করতে দেওয়া হয়নি, এরকম ঘটনা ঘটেছে। যার কারণে বিশেষ করে যারা তাঁর ভক্ত মুরিদ এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম ভাঙড়ের, তারা কিন্তু ওনার এই কার্যকলাপের জন্য ওনার প্রতি খুব ক্ষুব্ধ, এবং ইতিপূর্বে এই আব্বাস ভাইজানকে উনি আক্রমণ করেছিলেন বোদরাতে, এবং প্রত্যেকবারই হেনস্থা করার উনি চেষ্টা করছেন। যার কারণে ওনার যারা ভালোবাসার লোক, বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষ, ওনার এই কার্যকলাপকে ভালো চোখে কেউ মেনে নেয়নি। ফুল অ্যান্ড ফাইনালে আমি আত্রি আর সম্প্রীতি আপনাদের সঙ্গে আছি। আর প্রথম এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে বিধানসভার গতকালের যে ঘটনা আপনারা দেখেছেন, ব্যাপক উত্তপ্ত অশান্তি দেখা গিয়েছিল বিধানসভার অধিবেশনে, সেই আজও জারি রয়েছে। মুখ্যমন্ত্রীকে ফের তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভেবেছিলেন এক শুভেন্দুকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবেন, কিন্তু বিজেপি বিধায়করা 10 গোল দিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানো। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, উনি দুর্নীতির জালে নিমজ্জিত, একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন SIR হলে গদি যাবে।
ওনার কাল যে 2-2.5 ঘন্টার ড্রামাবাজি এবং মুখের ভাষা এবং 17বার 18বার করে রিপোর্ট আছে, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এমন ওষুধ প্রয়োগ করেছে, পায়ে কাটা ফুললে যেমন লাফায় তেমন লাফিয়েছে। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট করব, বাংলা বাঙালি বলে বেরিয়ে চলে যাব, গোল করে দেবো আইপ্যাকের বুদ্ধিতে। 10 গোল খাইয়েছে কাল বিজেপি। একে প্রাক্তন করব, এর সবংশ দুর্নীতির দায়ে জেলে পাঠাবো। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, গতকালের ঘটনা, বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতিকে নিজেদের জয় হিসেবে দেখছেন বিরোধী দলনেতা, এই অংশটা সম্পর্কে একটু যেমন আরো বিস্তারিতভাবে জানতে চাইবো, আর তার সঙ্গে সঙ্গে আইনি কোনো প্রক্রিয়ায় কি হারবে বিজেপি, এর কোনো আভাস? দেখো, এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়ায় হাঁটার কোনো আভাস এখনো পর্যন্ত মেলেনি, যদিও তারা এই গোটা বিষয়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে এবং শুভেন্দু অধিকারীর আজকের কথাতেও সেটা স্পষ্ট। এবং গতকালও আমরা দেখেছিলাম যে জেপি নাড্ডা শুভেন্দু অধিকারীকে ফোন করে গোটা বিষয়টির যেমনভাবে খোঁজ নিয়েছিলেন, বিজেপির যে সদর দপ্তর দিল্লির সেখান থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, অর্থাৎ গোটা দেশ জুড়েই পশ্চিমবঙ্গের যে হাল, যে কথা তারা বিভিন্ন সময় তুলে ধরেছে, গতকাল বিধানসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটেছিল সেটাকেও তারা সেই পর্যায়ে তুলে নিয়ে যেতে চায় এবং তারই প্রতিফলন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীদের কথাতে। আর তার পাশাপাশি কথা বলা যায় যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা বলা হচ্ছে যে পুরোটাই পূর্ব পরিকল্পিত ব্যাপার ছিল বিজেপির এবং তাদের একটাই লক্ষ্য ছিল যে মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করতে দেবে না, এবং সেই কারণেই ঠিক মুখ্যমন্ত্রী যখন বিধানসভার অন্দরে ঢোকেন, তা অধিবেশন কক্ষে ঢোকেন, তার ঠিক 2 মিনিট আগেই তারা ঢোকেন এবং মুখ্যমন্ত্রীর বলা চলাকালীন বারংবার তারা মুখ্যমন্ত্রীকে আটকানোর চেষ্টা করেছে, যদিও মুখ্যমন্ত্রী নিজের মতো করে বক্তৃতা করেছেন। এর সঙ্গে যেটা বলে রাখা ভালো যে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে কোন বিষয়টিকে বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে, কোন বিষয়টি রাখা হবে, সেগুলো কি আদৌ এখনো পর্যন্ত দেখা গিয়েছে? এই প্রশ্ন আমরা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে করেছিলাম। তিনি বলেছেন যে হইহট্টগোলের মধ্যে তিনিও অনেক কিছু শুনতে পাননি, তিনি গোটাটা দেখে তিনি এই গোটা ব্যাপারটির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে এই মুহূর্তে দুপক্ষেরই, অর্থাৎ মার্শাল, বিধানসভার যিনি মার্শাল তিনি পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্যদিকে বিজেপির অর্থাৎ বিরোধী দলের যে মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। উত্তর কলকাতার সঙ্গে থাকো, আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, শুভেন্দু অধিকারী গতকালের ঘটনাকে বলছেন জয়, একেবারে 10 গোল দিয়ে জিতে গিয়েছে বিজেপি। না, সবচেয়ে ভালো কথা যে গতকালকে ধরুন আলোচনাটা ছিল বাঙালি অস্মিতা এবং বাঙালির উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে একটা প্রস্তাবের উপর আলোচনা। এবার বাঙালির উপর অত্যাচারের বিরুদ্ধে আলোচনা, সেইটাকে ভণ্ডুল করে দেওয়া যদি 10 গোল হয় এবং সেটা বাংলার বিধানসভার বিরোধী দলনেতা মনে করে যে বাঙালির উপর অত্যাচারের আলোচনা ভেস্তে দেওয়া মানে 10 গোল দেওয়া, তাহলে বুঝতে পারছেন তো যে বাঙালির নতুন মীর জাফরের নাম কি? আজ কোন সংখ্যালঘুর পরিবারে যদি পুত্র সন্তান জন্মায়, বাবা মা তার নাম মীর জাফর রাখে না। আগামী দিন পশ্চিমবাংলার বুকে কোনো ছেলে জন্মালে বাবা মা তার নাম শুভেন্দু রাখবে না। যে বাংলা এবং বাঙালির সাথে বেইমানি করে, সেই বাংলার লিডার অফ অপোজিশন, আগামী দিন লিডার অফ অপোজিশন পোস্টটা থাকবে না শুভেন্দু অধিকারীর। ভালো করে কান খোলা করে যেন মাথায় রাখে। ধন্যবাদ অরূপদা। আর গতকাল বিধানসভায় অশান্তির দায় এবার বিজেপির উপর চাপালো তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই এসেছিল বিজেপি। বাংলা ভাষা নিয়ে বিজেপির কোনো কথা নেই, পাল্টা আক্রমণে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুনুন। খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই ওরা এসেছিল। মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না তো ভয় কিসের তোদের? তোরা তো যা যা বলার সব বলেছিস। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে বাংলা ভাষা নিয়ে তো কোনো কথা নেই। কোথায় কি অত্যাচার হয়েছে, কোথায় কি রেপ হয়েছে, কোথায় এগুলো কোন কি, কোথায় প্রাসঙ্গিকতা, কিসের প্রাসঙ্গিকতা এগুলো? বিজেপি নেতা তথা মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন গতকাল বিধানসভাতে যা ঘটেছে পুরোটাই দায় হচ্ছে আপনার দলের, কারণ মুখ্যমন্ত্রীকে অকারণে আপনারা আক্রমণ করছিলেন এবং যে কারণেই এই পরিণতি হয়েছে। কি বলবেন? শোভনদেব চট্টোপাধ্যায় বাবুর আর হিম্মত আছে অন্য কথা বলা, সত্যি কথাটা বলা? পরে বিধানসভায় টিকিটই পাবেন, এমনিতেই বয়সের কারণে আর টিকিট দেবে কিনা সন্দেহ।
এটাই তো স্বাভাবিক। শোভনদেব চট্টোপাধ্যায় যদি বলতেন যে মুখ্যমন্ত্রী উত্তেজিত না হলেই পারতেন, সেটা হচ্ছে তখন এটা খবর হতে পারত। দেখুন, বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য নাকি সভা ডাকা হয়েছিল। সেই সভাতে মানে অনর্গল মুখ্যমন্ত্রী চোর 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 চোর, মোদী চোর, অমিত শাহ চোর, প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওটা বলে গেলেন। বিধানসভা রেকর্ডে থাকলো, স্পিকার এক্সপেঞ্জ করেননি তো। তাহলে বাংলা সংস্কৃতি কি, বাঙালির অস্মিতা কি, বাঙালি কি শব্দ ব্যবহার করলে আজকে তার বিবেক জাগ্রত করে, তা মুখ্যমন্ত্রী কাল তার নিদর্শন দেখেছেন, সারা বাংলা কাল দেখেছেন। দায় যদি বিজেপির হয়ে থাকে, তাহলে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল এই পরিস্থিতিকে সামলে দেওয়া। আমাদের মতে এই পুরো পরিস্থিতির দায় এবং দায়িত্ব তৃণমূল কংগ্রেস শাসিত তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, এবং যেভাবে বাংলা সংস্কৃতি নিয়ে আলোচনার সভায় যে ধরনের শব্দ আমাদের মাননীয়ার কাছ থেকে আমরা পেয়েছি, তাতে বাংলা কেন সারা ভারতবাসী কালকে দেখেছে যে বাংলাকে এদের হাতে আর সুরক্ষিত রাখা যাবে না। ধন্যবাদ জগন্নাথ বাবু। বিধানসভার অন্দরে বেনজির চোর চোর স্লোগান কাল শোনা গেল। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে চাকরি চোর স্লোগান দেয় বিজেপি বিধায়করা। পাল্টা মোদী শাহকে চোর বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদী পদবীদের থানায় নালিশের পরামর্শ শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও। বিজেপির সঙ্গে পেরে না উঠে সাংবিধানিক পদকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করে আক্রমণে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। মোদী চোর বলা হয়েছে, মোদী চোর। এই মোদী চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদী কমিউনিটির লোকেদেরকে বলবো, মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। আর গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবার শুনুন। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। ये वो ममता राजग बैनर्जी हैं। कोई व्यक्ति ईमानदारी से जनता की सेवा करता है, उनको आशीर्वाद देती है, तो ये ममता बनर्जी से देखा नहीं जाता है। जो कार्य वो राजनीतिक क्षेत्र में नहीं कर पाती, भारतीय जनता पार्टी को हराने का, वो कार्य वो विधानसभा पटल पर खड़ी होकर अमर्यादित भाषा बोलकर संवैधानिक पदों पे जो व्यक्ति बैठे उनको गाली देकर सोचती है वो पूरा कर रही हैं। ये चिंताजनक है, अशोभनीय है, अमर्यादित है। और अगर इसे काला कृत्य और काला दिवस कहा जाए तो गलत नहीं होगा। ममता बनर्जी अब इस लायक नहीं है कि वो पश्चिम बंगाल की मुख्यमंत्री बने। उन्हें तत्काल इस्तीफा दे देना चाहिए। जनता उन्हें सबक जरूर सिखाएगी। মোদি উপাধিধারী পদবীধারী লোকদের কথা বলছে, আর মোদি যখন নিজের কথা বলতে গেলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, কে বলেছে? বিজেপি। কে বলেছে? নরেন্দ্র মোদি। তখন বলেনি তো নরেন্দ্র মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তখন কেন শুধু মোদি বলে? ও নিজে মোদি বলেই আজকে পৃথিবী বিখ্যাত নিজেকে করার চেষ্টা করেছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এইসব ডায়ালগ যখন দিয়েছিল তখন মনে রাখা দরকার ছিল তাকে মোদি বলেই আমরা আক্রমণ করব, তাতে অন্য মোদিদের কোনো সম্পর্ক নেই। এদিকে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তৃণমূল কংগ্রেস, এমনটা বলছেন অখিল গিরি। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের সব থানায় নাকি ডায়েরি করা হবে, এই হুঁশিয়ারি দিচ্ছেন অখিল গিরি। তিনি বলছেন শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পলদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের
হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। রামনগরের বিধায়ক অখিলগিরি তিনি বলছেন এদের বিরুদ্ধে অর্থাৎ যারা কাল সাসপেন্ড হয়েছেন বিজেপি বিধায়ক তাদের বিরুদ্ধে থানায় এফআইআর হবে। বিজেপির বিরুদ্ধে আমরা মমতা চোর বলে বলেছে, এইটাই বিজেপির বিরুদ্ধে। কালকে মন্দারমণি আমাদের দীঘা টিঘা সব থানায় আমি নিজে ডায়েরি করব। ওই যারা যারা ছিল নেতৃত্বে তারাই বলেছে, বিশেষ করে মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ এবং আপনাদের ওই শঙ্কর ঘোষ, প্রত্যেকটা থানায় আমরা পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সমস্ত অভিযোগ দায়ের করব। পূর্ব মেদিনীপুরে কটা থানা আছে আমি জানি না, যা আছে তার 1000 গুণ বেশি থানা ভারতবর্ষে আছে। ঠিক আছে, ও পূর্ব মেদিনীপুরে করবে, আমরা সারা ভারতবর্ষ জুড়ে করে দেবো ওর নামে। আমাদের রাষ্ট্রপতিকে অপমান করেছিল মনে আছে, ওর নামে আমরা ওখানে করব। আসলে এইসব লোক মানে এদের মানে কোনো বোধ বুদ্ধি শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। গতকাল বিধানসভার বিশেষ অধিবেশনে আপনাদের পরিস্থিতি মনে আছে, টিভি9 বাংলা আপনাদের সামনে প্রতিটি মুহূর্ত তুলে ধরেছিল। 2 ঘন্টার মধ্যে 5 বিজেপি বিধায়ককে পরপর সাসপেন্ড, আর সেই সময় মার্শাল দিয়ে তাদের বাইরে বের করে দেওয়ারও নির্দেশ দেওয়া ছিল। ধস্তাধস্তিতে আহত হন শঙ্কর ঘোষ, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ আল্ট্রাসাউন্ড করা হবে বিজেপি বিধায়কের, তবে পেটে এবং মাথায় ব্যথা রয়েছে শঙ্কর ঘোষের। সৌরভ দত্ত রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সৌরভ, কেমন আছেন শঙ্কর ঘোষ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি তার যে শারীরিক অবস্থা তার অনেকখানি উন্নতি হয়েছে। তার ফিমার বোনের যে এক্সরে করার কথা ছিল সেটি আজকে হয়েছে এবং তাকে দ্রুত ছেড়ে দেওয়া হতে পারে, সম্ভবত আজ বিকেলে বা কালকের মধ্যে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। যদি চিকিৎসকেরা মনে করেন যে আজ বিকেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়ার পরিস্থিতি রয়েছে তাহলে তাই করা হবে। আর যদি চিকিৎসকেরা বোঝেন যে না আজকের দিনটা দেখে কালকে সকালে ছেড়ে দেওয়া হবে তাহলে সেই রকমও পদক্ষেপ করা হতে পারে, এমনটা আমরা বেসরকারি হাসপাতাল সূত্রে জানতে পারছি। তবে এই ঘটনায় এই যে কালকে মোট যারা বিধানসভার এই ঘটনায় যারা যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বা হাসপাতালে দেখাতে এসেছিলেন সেই তালিকায় ছিলেন শঙ্কর ঘোষ, নাদিয়ার পুরুলিয়ার পাড়ার বিধায়ক নাদিয়ার চাঁদ তিনি ছিলেন এবং আরেকজন ছিলেন বঙ্কিম ঘোষ। ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি আনন্দপুরের বেসরকারি হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা উদ্বেগজনক, কারণ অগ্নিমিত্রা পাল ভোর রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তুমি বুঝতেই পারছো বিধানসভার একটা হট্টগোলের ঘটনা এবং তারপর প্রায় 5-6 ঘন্টা 7 ঘন্টা পর যদি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নিশ্চিতভাবেই কার্যকারণ সম্পর্ক হিসেবে সেই ঘটনাকে যোগসূত্র হিসেবে ধরা হবে। যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন সেখানকার চিকিৎসকেরা জানাচ্ছেন যে তিনি 48 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। অন্য যে ব্রেন স্ট্রোকের পর অন্য যে শারীরিক যে আফটার এফেক্টগুলো দেখা যায়, অর্থাৎ কোনো অঙ্গ বিকল হয়ে যাওয়া বা শরীরের একটা দিক পড়ে যাওয়া সেই রকম কোনো লক্ষণ নেই, তিনি কথা বলতে পারছেন। কিন্তু ব্রেন স্ট্রোক হওয়া এবং ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া সেটা আমরা সূত্র মারফত নিশ্চিত হতে পেরেছি যে হ্যাঁ তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং ভোর রাতে সেই জরুরি অবস্থায় তাকে এই আনন্দপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নজর থাকবে আমাদেরও। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম গতকালের ঘটনা, অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার এবার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন। রাজভবনের তরফ থেকে স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া হলো। হাসপাতালে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের ওএসডি রামদাসে। হাসপাতাল থেকেই রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Good afternoon, sir. Shankar here. Okay. Yeah, Shankar here. Good afternoon, sir. Yes, sir. Yes, sir. Okay. Actually, Speaker said, yeah, I know it. The problem is, sir, that our speaker is not following the rule book. I just asked why LOP was suspended, as because he never speak out about 348 without saying that he can't suspend LOP for the session. That was my question.
So I just ask that please clarify before saying anything. But he didn't want to clarify. He was just saying that it is my rule and you have to obey it. And thereafter, I again asked him, and then he asked the marshal to get me out. That time they behave like anything. ঠিক যেরকম আমার সহকর্মী সৌরভ একটু আগে তুলে ধরছিল বিষয়টি, হাসপাতালে ভর্তি রয়েছেন আসানসোলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। শ্বাসকষ্টজনিত সমস্যায় কাল রাতেই ভর্তি করা হয় তাকে। বর্তমানে বিজেপি বিধায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। বিধানসভার বিশেষ অধিবেশন বসলো আর 3 দিনে সাসপেন্ড হয়ে গেলেন 6 জন বিজেপি বিধায়ক। বিধানসভা চালাতে আইন মোতাবেকই সিদ্ধান্ত নিয়েছে, স্পিকারকে দেওয়া ক্ষমতার বলেই সাসপেন্ড করা হয়েছে এই মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরিবেশ ওরা তৈরি করেছিল, সেখানে আমার কিছু করার ছিল না এবং বিধানসভা চালাতে গেলে কিছু কিছু আমাদের অপ্রিয়কর সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অপ্রিয়কর সিদ্ধান্ত আমি বলবো না, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি আমি আইন মোতাবেক সিদ্ধান্ত নিয়েছি। পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী অনুযায়ী আমাদের যে ক্ষমতা দেওয়া রয়েছে স্পিকারকে, সেই ক্ষমতার বলে আমি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি। কেউ যদি মনে করেন আমার কাছে এখনও কমপ্লেনগুলো এসেছে, আমি কমপ্লেন দেখতে সুযোগ পাইনি, আমি দেখব, দেখে এটা এক্সামিন করে যা সিদ্ধান্ত গ্রহণ করার আমি করবো। সে যা চিৎকার চেঁচামেচি হচ্ছিল, অনেক কথাই আমি শুনতে পাইনি, আমি এটা দেখবো কার্যবিবরণী থেকে, যেটা আমি মনে করবো অপ্রাসঙ্গিক বা ইরেলেভেন্ট বা আনকনস্টিটিউশনাল, সেগুলোকে আমার দেখে সিদ্ধান্ত নিতে হবে। অনেকে হয়তো মনে করেন যে আমি পক্ষপাতিত্ব করছি, ওই চেয়ারটা পক্ষপাতিত্ব করার নয়, সবাইকে আমি সুযোগ দিই। প্রশ্নোত্তর পর্বে সবচেয়ে বেশি সুযোগ দিই বিরোধীদের, তারা প্রশ্ন করুন এবং যখন তারা বক্তব্য রাখেন আমি কাউকে ইন্টারাপ্ট করতে চাই না। কিন্তু সময় শেষ হয়ে গেলে পরে আমি অনেককেই বলি আপনারা থামুন থামুন, তাও 2 মিনিট 3 মিনিট অনেকে এক্সেস বলেন, কিন্তু আমি চাই না যে কারোর মাইক অফ করে দিতে, এবং সেই জন্য সেই রকম আমি সুযোগ সবাইকেই দিই। মতুয়াদের অপমানের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি মতুয়া মহাসংঘে। চিঠিতে দাবি মহুয়ার মন্তব্য মতুয়া ও নমঃশূদ্র সমাজের ধর্মীয় অনুভূতি ও আত্মসম্মানে আঘাত করেছে। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, ইতিমধ্যেই মতুয়া মহাসংঘের তরফে চিঠি দেয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই বিষয়ে, কোনো পদক্ষেপ? দেখো, পদক্ষেপ এটা সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারাধীন, কিন্তু সবথেকে বড় কথা 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মতুয়া ভোট ব্যাংক, যা বাংলার রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভোট রাজনীতির ক্ষেত্রে, তাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের ঘরেই বলা যায় এক প্রকার কোন্দল লেগে গেল। মহুয়া মৈত্র তিনি তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মতুয়া সমাজকে অসম্মান করেছেন, এই অভিযোগকে সামনে রেখে মমতা বালা ঠাকুর, আরেক তৃণমূল কংগ্রেসের এমপি এবং অল ইন্ডিয়া মতুয়া সমাজের নেত্রী, তার নেতৃত্বাধীন এই সংগঠন কিন্তু তৃণমূলের আরেক এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি লিখলেন। কোথায় লিখলেন? মুখ্যমন্ত্রীকে জানালেন। অর্থাৎ কি পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী, তার থেকেও বড় কথা মতুয়া ভোট ব্যাংককে কেন্দ্র করে, মতুয়া ভাবাবেগকে কেন্দ্র করে 26-এর নির্বাচনের আগে ঘরোয়া কোন্দল তৃণমূলে, একদিকে মমতা বালা ঠাকুর বনাম মহুয়া মৈত্র। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যারা পায় তাদের মধ্যে বিশেষ করে উল্লেখ করা হয়েছিল যাদের নাম মতুয়া নমঃশূদ্র তপশিলি, এরা ভাতা পায় অথচ ভোট দেয় না, এরকম একটা ভাবে কটাক্ষ করেছিলেন। এবং মতুয়াদের যে আচারমালা যেটা পড়ে সেটাকে কাঠের মালা বলে বিদ্রূপ করেছিলেন, যেটা মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে এবং মতুয়াদের কাছে নিঃশর্ত ক্ষমা চাননি বা তার পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি। বাধ্য হয়ে আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সিএমের দ্বারস্থ হয়েছি এবং তাকে লেটার করেছি। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ঠিক কি বলেছিলেন, তার কোন মন্তব্যকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত শুনুন। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই?
এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। সত্যি কথা বলছি কি না? মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি না, তার তো ক্রাইসিসের সময় এই মহুয়া টোয়ারা কোনো কালই মানে যখন তিনি সংগ্রাম করছেন তার আন্দোলনগুলো, সে সিঙ্গুর হোক, অনশন হোক, অবস্থান হোক, বেশিরভাগই ছিল না আজকে যারা রাজ্যসভায়, লোকসভায় বা মন্ত্রিসভায়, এদের প্রতি এত ওনার মায়া দয়া কেন, যেটা বলা যায় একটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে, যে ও তো এই ধরনের কথা বলেই চলে। একবার তো মেম্বারশিপ গেল, আমি তো আবার ওর মেম্বারশিপ যাওয়ার ডিমান্ড করেছি, যে কথা ও বলেছে অমিত শাহ সম্পর্কে। ওর মেম্বারশিপ যাওয়া উচিত, ওকে অ্যারেস্ট করে ওর বিরুদ্ধে আইনি বন্দোবস্ত বা ব্যবস্থা নেওয়া উচিত। মতুয়াদের নিয়ে সামগ্রিকভাবে ভোট ব্যাংকের যে পলিটিক্স, সেইটার বিরুদ্ধে মহুয়া মৈত্র এই কথাগুলো বলেছিলেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে যদি কোনো শব্দ চয়নে কারুর মনে কোনো ধর্মানুভূতিতে আঘাত লেগে থাকে, সেই বিষয়টা নিশ্চিতভাবে দলের সুপ্রিমো হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে বিষয়টা দেখছেন যখন, তখন আমার মনে হয় না এই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকবে। তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চে তৃণমূল কাউন্সিলরের মুখেই অশালীন ভাষা। বিজেপি সাংসদকে অশালীন ভাষায় আক্রমণ হরিণঘাটা তৃণমূল কাউন্সিলরের। ভিডিও ভাইরাল, নিন্দার ঝড়, সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন অবশ্য তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদার। বাংলা ভাষাতেই আমাদের পরিচয় আমরা দিই, সেই জায়গায় আমাদের এই বাংলা ভাষাকে নিয়ে নিন্দা করছে বিজেপি সরকার। বিজেপির কোন কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায়, তোমার মতন আর নেই, তুমি জানো না ভারতবর্ষে কতগুলো ভাষা আছে, তোমাকে শিখতে হবে, পশ্চিমবঙ্গে আসতে হবে। বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম, বাংলা ভাষা মানে শাসানো, ধমকানো। বাঙালির উপকার তো করবে না, ধ্বংস করে দিয়েছে, তাই মানুষকে বোঝানোর জন্য এগিয়ে বাংলার বিজ্ঞাপন দিতে হচ্ছে। হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভাষার কুভাষা আছে, সুভাষা আছে। সবাইকে বলি কুভাষাটাকে বর্জন করে সুভাষা ব্যবহার করা, এবং যাতে কোথাও ভাষা সন্ত্রাসটা না হয়। তৃণমূলের ঝাড় যা বাঁশটা, আমাদের গায়ের কথা আছে, এখন তো বালিয়াড়ি কেটে দিয়েছে, আর বাঁশ ঝাড় পাওয়া যায় না। সরল ঝাড়ে সরল হয়, কাটা ঝাড়ে কাটা হয়, মমতার ঝাড়ে মমতার মতোই হয়। গড়িয়া গোল পার্ক পাটুলি রুটে অটো বন্ধ, অটো চালকদের বেআইনি কেস দেওয়ার অভিযোগ, টোটো রিকশার অতিরিক্ত দাপাদাপির জন্য সংকট, বাঘাযতীন মোড়ে অটো চালক পুলিশ বচসার মাঝে এই রুটে অটো চলাচল শুরুর উদ্যোগ নিল, ফের বন্ধ হয়ে যায় পরিষেবা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কোনোভাবে কি এই সমস্যার সমাধান দেখা যাচ্ছে? কি এখন পরিস্থিতি কি? দেখো, সকাল থেকেই অটো রুট বন্ধ। গোলপার্ক থেকে গড়িয়াতে গুরুত্বপূর্ণ দক্ষিণ কলকাতার অন্যতম অটো রুট, এবং সেই অটো রুটগুলো বন্ধ ছিল, যার কারণে কিন্তু যাত্রীরা সমস্যায় পড়েন। সেই বিষয়টি স্বীকার করে নিচ্ছেন চালকরা, কিন্তু চালকদের যেটা দাবি যে এই রুটে যাদবপুর ট্রাফিক গার্ড যেভাবে একের পর এক কেস দিচ্ছে, তাদের পক্ষে অটো চালানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে যেভাবে ব্যাটারি চালিত টোটো বা অন্যান্য গাড়ি যেগুলো যাত্রী বহন করে, যেগুলো কোনো অনুমোদন নেই, সেই গাড়িগুলো উঠছে, যে কারণে সেই প্রতিবাদে আজকে তারা অটো চলাচল বন্ধ রাখে। এবং দীর্ঘক্ষণ ধরে তুমি দেখতে পাচ্ছ, আমরা এখন গোল পার্কে দাঁড়িয়ে রয়েছি, যেখানে দীর্ঘক্ষণ ধরে অটো বন্ধ ছিল। বহু যাত্রী এসে ঘুরে যান, এবং যে যাত্রীর সঙ্গে কথা বলি তারাও অটো পাননি। আমি একবার যারা যাত্রীর কথা বলি, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন?
আমি সবেমাত্র এসেছি। অটো কি পেয়েছেন এখনো এসে? না, আমি সবে এলাম, বেশিক্ষণ হয়নি। আর দেখো দীর্ঘক্ষণ ধরে আমরা কিন্তু এখানে লাইন দেখেছি এবং বেশ কয়েকটি অটো, আমি ওরকমকে বলবো দেখানোর জন্য যে অটো দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে যেটা কথা হলো যে পুলিশের সঙ্গে যাদবপুর ট্রাফিক গার্ডে অটো ইউনিয়নের কর্তা যারা ইউনিয়ন নেতা আছে তাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই মতো বৈঠক চলার পর কিছুক্ষণ আগে তার পুলিশের আশ্বাস পেয়ে তারা অটো চালানো শুরু করেছে। তবে এখনও সর্বসম্মত আসেনি বলে এই সব রুট অটো চালু হয়নি এবং কিছু অটো চালু হয়েছে। আমরা কিছুক্ষণ যখন এই প্রতিবেদন দেখাচ্ছি তার মধ্যেও বেশ কয়েকটি অটোকে আমরা যাত্রী তুলতে দেখলাম, তারা অটো নিয়ে বেরোলো এবং ইতিমধ্যে একের পর এক ফোন আসছে, অটো ইউনিয়নের যারা নেতারা ফোন করছে এবং একের পর এক অটো তারা নিজের গড়িয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছেন, কিন্তু যেভাবে যাত্রীরা সকাল থেকে দুর্ভোগে পড়েছেন অর্থাৎ আলোচনার মাধ্যমে সায়ন্ত ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিকের দিকেই যাচ্ছে। ধন্যবাদ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH